নমস্কার। তো আজকে আমরা এমার্জেন্সি বা জরুরি অবস্থার উপরে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এটা আমরা প্রথমে আলোচনা করব। ওপরে ডান দিকে আমার ফোন নাম্বার দেওয়াই আছে। রাত্রি 8টা থেকে 10টার মধ্যে পড়াশোনা রিলেটেড বিষয় জানতে হলে ফোন করতে পারেন। তবে ভারতীয় সংবিধানে একটু বড় করে দিই লেখাটা, অনেকের হয়তো ছোট বলে দেখতে অসুবিধা হতে পারে, একটু উঁচুতে নিয়ে যাই। তো ভারতীয় সংবিধানে আর্টিকেল বা বাংলায় বলতে পারি আমরা অনুচ্ছেদ 352 থেকে 60 পর্যন্ত পার্ট 18 মানে 18 নম্বর অংশে এমার্জেন্সি প্রভিশন কথাটার মানে হচ্ছে বিধান বা জরুরি অবস্থার বিধান উল্লেখ করা রয়েছে। আচ্ছা, এইবার এই বিধানগুলি কেন্দ্র সরকারকে সহায়তা করে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিকে যথাযথভাবে মোকাবিলা করার সামলানোর জন্য। প্রথমে বুঝতে হবে যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সরকার দেশ শাসন করেন। তাহলে এখানে এমার্জেন্সির মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন রাখা হয়েছে, তো তার কারণ আমরা নিচে লিখে দিয়েছি। দেশকে রক্ষা করা, বিচ্ছিন্নতাবাদ থেকে অখণ্ডতা রক্ষা করা, সার্বভৌমত্ব, তারপরে হচ্ছে একতা প্রভৃতি বজায় রাখার জন্য দরকার। এবার দেশকে রক্ষা করা অখণ্ড, সে তো অন্যান্য সমস্ত দেশেও আছে, আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সমস্ত দেশেই তো এই সিচুয়েশনসগুলো আছে। সেখানে তো কোনো এমার্জেন্সি সিস্টেমটা নেই যেরকম ভাবে ভারতে এমার্জেন্সি রয়েছে। মানে সেখানে এমার্জেন্সি নেই ইন দ্য সেন্স, ভারতে যেরকম ভাবে মানে একটা সবসময় একটা এমার্জেন্সি টাইপের ব্যাপার, সবসময় না, মানে নর্মাল টাইমে বা ভারতের যে যেটা বলে শাসনতান্ত্রিক কাঠামো, যেটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় থেকে এককেন্দ্রিক হয়ে যাচ্ছে এমার্জেন্সি টাইমে, এই ব্যাপারটা কিন্তু অন্য দেশে হচ্ছে না, এখানে হচ্ছে। তো এর জন্য আমাদের কিছু ইতিহাসের ব্যাপারটা জানতে হবে। পরিবর্তন কি কি আসে যখন এমার্জেন্সি পরিবর্তন মানে জারি হচ্ছে? জরুরি অবস্থা চলাকালে সমগ্র রাজ্য সরকারগুলি পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে বা নিয়ন্ত্রণে চলে যায়। এই সময় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক কেন্দ্রিক কাঠামোতে পরিণত হয়। তো প্রথমে আমাদের জানতে হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কি জিনিস। ফেডারেল সিস্টেম, যেটা আমাদের আগে ক্লাস দেওয়া হয়েছে, তারপরে ইউনিটারি সিস্টেম, সেটারও ক্লাস দেওয়া হয়েছে। তবু এখানে একটু ছোট্ট করে একটা মানে আমরা স্লাইড তৈরি করেছি, তো সেটা আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখুন যুক্তরাষ্ট্রীয় আর এক কেন্দ্রিক কাঠামো দুটোই এখানে আলোচনা করেছি। তো ভারত যেহেতু এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ, ভালো করে মনে রাখতে হবে ভারত কিন্তু এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ। তো এখানে প্রথমে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ব্যাপারটা করে নিই। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতে বা যে কোনো যুক্তরাষ্ট্রীয় দেশের শাসন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য এই দুই ভাগে সুনির্দিষ্টভাবে ভাগ করা থাকে। রাজ্য সরকারকে একটা নির্দিষ্ট পরিধি দেওয়া হয়, রাজ্য সরকার সেটা এখানে কাজ করবে, কেন্দ্র সরকার নিজের পরিধিতে কাজ করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা নির্দিষ্টভাবে লিখিত আকারে সংবিধানে বর্ণিত থাকে, অর্থাৎ রিটেন কনস্টিটিউশনের কথা আমরা বলছি। কেন্দ্র বা রাজ্য সরকার একে অপরের কার্যক্ষেত্রে নাক গলাতে পারে না বা ইন্টারফেয়ার করতে পারে না, অর্থাৎ যার যা ক্ষমতা সংবিধানে বর্ণনা করা আছে তাকে সেইভাবেই কাজ চালাতে হবে। আচ্ছা, এইরকম মানে এমন পরিবর্তন আনতে হলে সংবিধান সংশোধন করতে হবে। যদি কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে পরিবর্তন আনতে হয় তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। আর যদি যখন এমার্জেন্সি শুরু হয়ে যায় তাহলে দেশটার আমাদের অবস্থা কি হয়, বা যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো চলে না, এককেন্দ্রিক কাঠামো আছে, সেখানে কি অবস্থা। তো এককেন্দ্রিক কাঠামো ব্যবস্থায় প্রথম পয়েন্ট হচ্ছে এই ব্যবস্থায় সমগ্র দেশের শাসনভার কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত থাকে। রাজ্য বা ক্ষেত্রীয় বা মানে আঞ্চলিক আর কি বা স্থানীয় সরকারের অস্তিত্ব থাকতে পারে বা নাও থাকতে পারে। এককেন্দ্রিক সরকারের এরকম ব্যাপার আর কি, ওখানে কেন্দ্র সরকারই প্রধান। শাসন ক্ষমতা বন্টনের কোনো সুনির্দিষ্ট লিখিত নথি নেই, যেটা আনরিটেন কনস্টিটিউশন আছে কিন্তু আনরিটেন। এবং স্থানীয় সরকারগুলিকে কেন্দ্র সরকার ক্ষমতা প্রদান করে, যা যে কোনো সময় বাতিল করা হতে পারে। মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দয়া করে রেখেছে ইউনিটারি ফিচার্সের বা এক কেন্দ্রিক সরকারের ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্র সরকার সবসময় স্থানীয় সরকারের কাজে নাক গলাতে পারে, যখন ইচ্ছা তখন করতে পারে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, যখন তখন এই ক্ষমতার বন্টন, সীমানা সমস্ত কিছু চেঞ্জ করা যেতে পারে। তাহলে ভারতবর্ষ বাঁ দিকের পয়েন্টগুলো ভারতবর্ষে চলে। রাজ্য সরকার রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে, রাজ্যে কাজ চালানোর জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন, তাকে ভোট দিয়ে জনগণ নির্বাচন করে, কেন্দ্রের প্রধানমন্ত্রীকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করেন, উভয়ের কাজ করবে। সাধারণ অবস্থায় করতে হবে। কিন্তু যখনই ইমার্জেন্সি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভারতবর্ষ বাঁ দিকের মানে
এই এই জায়গার যে বৈশিষ্ট্য আছে, ভারতের বৈশিষ্ট্য তখন এটা আর থাকবে না, তখন হয়ে যাবে এই দিকের বৈশিষ্ট্যটা। ঠিক আছে, মানে ভারত এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায়, যেটা যে কোনো বা কোনো গণতান্ত্রিক দেশে এই সিস্টেম হয় না, কিন্তু ভারতে আছে। কেন? এর একটা ঐতিহাসিক ব্যাখ্যা আপনাদের জানা উচিত। প্রথম কথা হচ্ছে যে ভারতের যখন, মানে এগুলো কোনো ডকুমেন্টেড প্রুফ না, এটা একটা আইডিয়া বা এটা এক ধরনের চিন্তা, যে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন ভারতবর্ষ ব্রিটিশদের থেকে স্বাধীন হলেও ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল। তারপরে ভারতবর্ষের মধ্যেই দক্ষিণ ভারতে তামিল, তেলেগু, এরা আবার উত্তর ভারতের ওই হিন্দি টাইপের লোকেরা সবসময় প্রধানমন্ত্রী কেন হবে বা কেন হচ্ছে। এমনকি আজও যদি আপনি দক্ষিণ ভারতে যান, দেখবেন ওখানে রেল স্টেশন থেকে হিন্দি লেখাগুলো সে কালি দিয়ে মুছে দেওয়া হয়, এরকম অনেক ব্যাপার আছে। তো তারপরে আবার উত্তর পূর্ব ভারতে যারা রয়েছে, নাগাল্যান্ড, কোহিমা, মণিপুর, এই সমস্ত জায়গাগুলো যে রয়েছে, তারা আবার স্বাধীন থাকতে চায়। তো ভারতবর্ষ দেশটা যে টিকে আছে, এটা কিন্তু একটা খুব আশ্চর্যজনক বিষয়। এত বৈচিত্র্য, এত বৈশিষ্ট্য, তারপরেও কি করে টিকে আছে। তো ওই জন্য স্বাধীনতা যখন হয় তখন ব্রিটিশ সরকার ভেবেছিলেন যে ভারতবর্ষ টিকবে না, যে কোনো মুহূর্তে ভারত সরকার ভেঙে যাবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো নিজেদের মধ্যে একটা ফেডারেশন বানাতে পারে, উত্তর ভারতের গুলো নিজেরা বানাবে, পূর্ব ভারতের গুলো বানিয়ে ফেলবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। এবং ভারতের যারা সংবিধান প্রণেতা, তারা এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে জানতেন যে এইরকম একটা সিচুয়েশন হতে পারে। ওই জন্য তারা নর্মালি বা সাধারণ অবস্থায় কি করলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাখলেন, কেন্দ্র রাজ্য সম্পর্ক ভাগ হয়ে গেল, প্রত্যেককে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হলো। কিন্তু যদি দেখা যায় কোনো এক রাজ্য বলছে আমি ভারত থেকে বেরোতে চাই, ভারতের মধ্যে আমি থাকবো না, বা কোনো একটা রাজ্য যদি এই কথা বলে যে আমরা অমুক দেশের সঙ্গে জয়েন করে নেব, আমরা স্বাধীন হয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু তখন আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো হবে না, তখন সমগ্রভাবে কেন্দ্রীয় সরকারের হাতে শাসন নিয়ে নেবে। প্রথম পয়েন্টটা পড়ুন, এই ব্যবস্থায় সমগ্র দেশের শাসনভার কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত থাকে, মানে ইমার্জেন্সির সময় সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বেসর্বা হয়ে যাবে। তখন রাজ্য বা ক্ষেত্রীয় সরকারের মানে অস্তিত্ব থাকতেও পারে, নাও পারে। অর্থাৎ কি না, সেখানে যদি সরকার, মানে কোনো একটা এলাকার সরকার যদি বলে তারা অন্য দেশ হয়ে যাবে বা অন্য দেশের সঙ্গে জয়েন করবে, কেন্দ্রীয় সরকার সেনা পাঠিয়ে সামলিয়ে দেবে। এই জন্য ভারতীয় সংবিধানকে এরকমভাবে করা হয়েছে, যদিও এই কথাটা কেউ স্বীকার করে না বা এই কথার কোনো ভিত্তি বা প্রমাণ নেই, কিন্তু এটাই হচ্ছে মূল ধারণা। তারপর শাসন ক্ষমতা বন্টনের কোনো সুনির্দিষ্ট নথি থাকবে না, সব কেন্দ্রীয় সরকার হাতে নিয়ে নেবে, যে করে হোক ম্যাপ বজায় রাখতেই হবে, যা ম্যাপ আছে আমার। এই হচ্ছে কনসেপ্ট। ওই জন্য ভারতকে এমার্জেন্সি নেওয়া হয়েছে এবং এমার্জেন্সি গুলোকে এইভাবে ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখে নিই নেক্সট স্লাইড। তো একটু ক্লাসটা লম্বা হবে। এবার এমার্জেন্সি তিন ধরনের হয় মোটামুটি আমরা জানি। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, সমগ্র দেশে বা দেশের কোনো একটি নির্দিষ্ট অংশে হতে পারে। প্রেসিডেন্টস রুল, যেটা মাঝখানে আমরা লিখেছি আর্টিকেল 356, সেটাকে স্টেট বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি বলেও জানা, মানে পরিচয়। কিন্তু সংবিধানে কোনো জায়গায় এমার্জেন্সি বলে নেই, সেখানে প্রেসিডেন্টস রুল হিসাবে উল্লেখ করা আছে। সমগ্র রাজ্যে বা রাজ্যের কোনো একটি অংশে জারি করা যেতে পারে। আর হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, 3 নম্বর পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। আর্থিক স্থিতিশীলতা যদি বিঘ্নিত হয়, ক্রেডিট অফ ইন্ডিয়া যদি বিঘ্নিত হয়, তবে এটা করা যেতে পারে। তারপরে স্লাইডে আমরা দেখে নিই। তারপরে স্লাইডে দেখুন, আমরা একটু ঘিচিমিচি হয়তো হয়েছে, তো এটা আমরা জরুরি মানে জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি 352টাকে এইভাবে আপনি না শুনে শুনে নিজের খাতায় লিখে নেবেন। দেখবেন একবারে লিখে যদি পড়েন আপনার মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয়বার আর পড়তে হবে না। তো এবার একটু আমরা ছবিটা বড় করি, আমরা এই সাইডটা দেখব। তো প্রথমে ন্যাশনাল এমার্জেন্সির কারণটা দেখব। ন্যাশনাল এমার্জেন্সির কারণ হিসেবে দেখানো হচ্ছে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কোন দেশ আগ্রাসন করছে আমাদের দেশে, যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহ হচ্ছে প্রভৃতি কারণে জাতীয় মানে জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। এমনকি এগুলি ঘটবে, মানে এখন ঘটছে না, হয়তো ঘটবে কিছুদিন পর, খবর পাওয়া গিয়েছে, এরকম হতে পারে, তাহলেও ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। আর ধরুন কোন একটা জায়গায় এক্সটার্নাল অ্যাগ্রেশন হয়েছে, তো সেখানে এক ধরনের এমার্জেন্সি জারি করা যেতে পারে। কোনো জায়গায় হয়তো দেশ মানে অস্ত্র নিয়ে বিদ্রোহ হয়ে গেছে, সেখানেও এমার্জেন্সি জারি করা যেতে পারে। অর্থাৎ পৃথক পৃথক এমার্জেন্সি জারি করা যেতে পারে, যে একটা আছে আর একটা কেন করবো, ওরকম ব্যাপার নেই। ব্যাপ্তি, অর্থাৎ কোথায় কোথায় হতে পারে, সমগ্র দেশে বা একটি অংশ হতে পারে। যুদ্ধ হলে সেটাকে এক্সটার্নাল এমার্জেন্সি বলা হবে, আর্মড রিবেলিয়ন হলে তাকে ইন্টারনাল এমার্জেন্সি বলা হবে। আচ্ছা, ইন্টারনাল ডিস্টারবেন্স আগে ছিল শব্দটা, এবার ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা এতটা বেশি
অপরিষ্কার, যে এর মধ্যে সবকিছু হতে পারে, মানে যে কোনো কিছুকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলে এমার্জেন্সি লাগিয়ে দেওয়া যেতে পারে। তো সেই জন্য ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটাকে রিপ্লেস করা হলো 1975 সালে আর্মড রিবেলিয়নের কথাটার মাধ্যমে। অর্থাৎ কিনা সশস্ত্র বিদ্রোহ যদি দেশের মধ্যে হয় তবেই সেইটাকে একটা ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা লাগানোর একটা টাইম বলে, মানে কারণ বলে ঘোষণা করা হতে পারে। এবার ঘোষণা কে করতে পারেন? ডেফিনেটলি রাষ্ট্রপতি ঘোষণা করবেন। তিনি যখন ক্যাবিনেট বা মন্ত্রিসভার থেকে সুপারিশকৃত একটি লেটার পাবেন তখন তিনি করতে পারবেন ঘোষণা। আগে যেটা ছিল 38 নম্বর সংবিধান সংশোধনী 1975-এর, বোধহয় 75 না কত, তখনকার নিয়ম অনুযায়ী ছিল, হ্যাঁ 75 নিয়ম ছিল যে প্রধানমন্ত্রী চাইলেই হয়ে যাবে। এবং 1975 সালে যে এটা ছিল, এমার্জেন্সি ছিল, ওটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই হয়েছিল। এমার্জেন্সি হওয়ার পর তিনি মন্ত্রীদের জানিয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখুন ডান পাশে আমি 44 করে লিখে রেখেছি। দেখুন এখানটায় 44, মানে ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটাকে আর্ম রিবেলিয়ন দিয়ে রিপ্লেস করা হলো 44তম সংবিধান সংশোধনী। একটি মন্ত্রীদের একটি কি বলে লিখিত পত্র চাই, সেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে, আগে এটা ছিল না। তারপরে যেমন ধরুন কোর্টে চ্যালেঞ্জ করা যাবে, আগে কোর্টে চ্যালেঞ্জ করা যেত না, করা যাবে সেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে, ওই জন্য ওগুলো দিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতি ঘোষণা করবেন, সংসদে আচ্ছা চ্যালেঞ্জ, কোর্টে চ্যালেঞ্জ করা যাবে এবং কোর্টে যদি প্রমাণ হয়, প্রমাণ করার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের, যেহেতু কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির দ্বারা ঘোষণা করিয়েছেন। কোর্টে যদি প্রমাণ কেন্দ্রীয় সরকার করতে না পারেন যে তারা যে কারণটা বলছেন, সেই যে কারণে তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার হলো বা এমার্জেন্সিকে লাগু করা হলো, সেই কারণটা যথাযথ এবং ভ্যালিড কিনা সেটা কোর্ট বিচার করবে। কোর্ট এইটা বিচার করবে না যে কারণগুলো সত্যি না মিথ্যে, যে কারণে এ করছে সেটা কতটা ভ্যালিড, এইটা বিচার করবে। এবার কোর্ট যদি মনে করে যে না এটা ভ্যালিড নয়, তাহলে এমার্জেন্সি বাতিল হয়ে যাবে, কোর্টে চ্যালেঞ্জ করা যাবে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, এবার রদ কি করে হবে? রাষ্ট্রপতি জাস্ট একটা ঘোষণা করে দেবে, তাহলেই রদ হয়ে যাবে। তারপরে সংসদের অনুমোদন লাগবে না। আবার যদি ধরুন মানে সংসদকে আর কোনো রেজলিউশন পাস করতে হবে, রাষ্ট্রপতি ঘোষণা করতে হয়ে গেল। আরেকটা কিভাবে রদ হতে পারে? কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন কিন্তু সংসদে না পাস করাতে পারলেন না, সংসদেও পাস করাতে হয়, তো সেটা আমরা বলবো, একটু দেখে নেবে। তারপরে ধরুন আবার কিভাবে রদ করা যেতে পারে? হয়তো সংসদে মানে সংসদের অধিবেশন এখন বসেনি, তাহলে কি করা যেতে পারে? তাহলে তো 1-10 সদস্য মিলে যদি স্পিকার, যদি তখন সংসদে মানে অধিবেশন চলে, আর যদি সংসদে অধিবেশন না চলে, বিশেষ করে লোকসভায়, তাহলে রাষ্ট্রপতি, মানে লোকসভা বা রাজ্যসভা যে কোনোটা, রাষ্ট্রপতিকে তিনি 1-10 অংশ মানে সদস্য মিলে একটা চিঠি লিখতে পারে যেটা অধিবেশন আহ্বান করা হোক, এবং অধিবেশন আহ্বান করে তারা সেটাকে বাতিল করতে পারে। আচ্ছা, এবার আমরা একটু সংসদের সম্মতি ও সময়সীমাটা দেখে নিই, তাহলে রদ করাটা একটু ভালো বোঝা যাবে। সংসদের সম্মতি বলা হচ্ছে যে সংসদকে জাতীয় জরুরি অবস্থা 1 মাসের মধ্যে অনুমোদন করতে হবে, যেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে, যেটা আগে ছিল 2 মাস। আচ্ছা, এবার লোকসভা যদি সেই সময় ভঙ্গ থাকে বা অধিবেশন না হয়, তাহলে তার মানে ততক্ষণে রাজ্যসভা সেটাকে মঞ্জুর করে দেবে। লোকসভার অধিবেশন যখনই শুরু হবে, বলা হয়তো কিছুদিন পর শুরু হলো, তো শুরু হওয়ার 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে। যদি অনুমোদন না করে তাহলে ওটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। অনুমোদন যদি পেয়ে যায় তাহলে এই ন্যাশনাল এমার্জেন্সি 6 মাস চলবে। কতদিন চলবে? অনির্দিষ্টকাল, কিন্তু প্রত্যেক 6 মাসে সংসদকে অনুমোদন করতে হবে যে এমার্জেন্সি আরো চালাবো, প্রত্যেক 6 মাসে। যেটা আগে ছিল না। আগে কি ছিল? 44তম সংবিধান সংশোধনী আসার আগে ছিল যে একবার আমরা চালু করে দিলাম, ব্যাস, আর কোনো চিন্তা নেই। কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হলো যে প্রত্যেক 6 মাসে মানে সংসদ অর্থাৎ লোকসভা প্লাস রাজ্যসভা এটাকে পাস করবে। কিভাবে পাস করবে? 4 নম্বর পয়েন্ট, স্পেশাল মেজরিটির মাধ্যমে। অর্থাৎ স্পেশাল মেজরিটি মানে হচ্ছে যত জনসংখ্যা আছে, মানে যত এমপি রয়েছেন তার 50% প্লাস 1। দেখুন প্রথমটা আমরা লিখে রেখেছি 50% প্লাস 1। এবার মোট হচ্ছে 545, তার 50% প্লাস 1 হতেই হবে। আবার সেই দিন যতজন এসছে বা ভোট দিচ্ছে তার 2/3 হতে হবে। এবার যদি দেখা গেল যে 2/3 হলো কিন্তু মোট সদস্যের ওই 273 জন সাপোর্ট করছে না, তাহলে কিন্তু পাস হবে না। ওটা হচ্ছে স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করতে হবে, 6 মাস করে চলবে। এই হচ্ছে কনসেপ্ট। ওই যে রদ করাটা আরেকবার বলে দিই,
যদি সংসদ অনুমোদন না করে, মানে ওই যে 2 মাসের মানে 1 মাস টাইম আছে, তারপর সংসদে পেশ হলো কিন্তু পাস হলো না, মানে বাতিল হয়ে যাবে এমার্জেন্সি। 1/10 সদস্য মিলে বললো যে এখন যেহেতু অধিবেশন, একটা স্পেশাল অধিবেশন করা হোক, স্পেশাল অধিবেশনে যদি ডিসঅ্যাপ্রুভ করে তাহলে চলে যাবে। আচ্ছা, আর এই যখন তারা অধিবেশনের জন্য আহ্বান করবেন রাষ্ট্রপতিকে, সেটা 14 দিনের মধ্যে অধিবেশন ডাকতেই হবে। আচ্ছা, আর যদি লোকসভাতে একটা রেজলিউশন পাস করে আমরা এমার্জেন্সি তুলতে চাই, তাহলে সিম্পল মেজরিটিতে পাস করলেই হবে। দেখুন, মনে রাখবেন, ইম্পোজ করবার জন্য বা লাগু করবার জন্য স্পেশাল মেজরিটি লাগবে কিরকম, 2/3 সদস্যের ভোট, আর মানে ভোট দিতে হবে বা সম্মতি চাই, প্লাস 50% প্লাস 1ও চাই। এই হচ্ছে কনসেপ্ট। তো যদি একবার সংবিধানে এটা এসে যায়, তাই আমি বলে দিচ্ছি, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, একটু লাল কালো দাগ হয়ে গেছে এগুলো। তো যাই হোক, আপনি শুনে শুনে লিখে নেবেন। কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর কিরকম প্রভাব পড়ে। কেন্দ্র রাজ্যকে তার কার্যনির্বাহী ক্ষমতার উপরে আদেশ দেয় সব বিষয়, মানে রাজ্য কি করবে বা করবে না সব বিষয়ে কেন্দ্র আদেশ দিতে পারে। কেন্দ্র রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তারপরে হচ্ছে রাজ্যের বিধানসভা বহাল থাকতে পারে, যদি না তাকে রাষ্ট্রপতি সাসপেন্ড বা পার্লামেন্টের অনুমোদনে সেটা ভঙ্গ হয়, তাহলে বহাল থাকতে পারে, কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। অর্থাৎ সে রাজ্যের বিধানসভা কোনো আইন পাস করতে পারবে না, কোনো বিল পেশ করতে পারবে না, বাজেট পেশ করতে পারবে না। সম্পূর্ণ কে করবে? রাষ্ট্রপতির, মানে যেহেতু ন্যাশনাল এমার্জেন্সি চলছে, তাহলে পার্লামেন্ট করবে। তারপরে যে সংবিধানটা তখন ইউনিটারি সংবিধান হয়ে যায়, যেটা একটু আগেই বোঝাচ্ছিলাম, রাজ্য সরকারকে সম্পূর্ণ ক্ষমতা বিহীন করে ফেলা হয়। এই সময় আইন এমার্জেন্সি, যেগুলো এই সময় যে আইন হয় সেগুলো, মানে যেহেতু এটা ন্যাশনাল এমার্জেন্সি, তার জন্য এই সময় যে যে আইন প্রণয়ন হলো বা যে যে আইন বলবৎ করা হলো, সেটা ওই মানে কি বলে, ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পর মাত্র 6 মাস পর্যন্ত কার্যকরী থাকবে, তারপর আইনগুলো আর থাকবে না, এটা বুঝতে হবে কিন্তু। তারপরে 6 নম্বর হচ্ছে, মানে ব্যাপারটা কি, কোনো একটা আইন প্রণয়ন করলাম, সেই আইন অনুযায়ী আমরা কাজ করছি, কিন্তু যেহেতু এটা ইমার্জেন্সির সময় প্রণয়ন হয়েছে, সেটা মাত্র কতদিন থাকবে? ইমার্জেন্সি শেষ হবার তার 6 মাস পর্যন্ত। ইমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পর ওটা কন্টিনিউ হবে না, মানে ইমার্জেন্সি শেষ প্লাস 6 মাস ম্যাক্সিমাম। আর তারা যদি পার্লামেন্ট সেটাকে বাতিল করে দেয়, তাহলে বাতিল করে দিল। যদি পার্লামেন্টে অধিবেশন না হয়, তাহলে প্রেসিডেন্ট নিজে অর্ডিন্যান্স জারি করবে। যেমন ধরুন, ন্যাশনাল এমার্জেন্সি যখন চলবে, তখন রাজ্যের সমস্ত ক্ষমতা তো পার্লামেন্টের হাতে চলে গেল। পার্লামেন্টে এবার অধিবেশন চলছে না, কিন্তু রাজ্যে একটা আইন প্রণয়ন করতে হবে, তাহলে কে করবে? প্রেসিডেন্ট করবে বা তারও নির্বাচিত মানে প্রতিনিধি করতে পারে। তারপর হচ্ছে রেভিনিউ ডিস্ট্রিবিউশন পরিবর্তন হয়, প্রেসিডেন্টই করতে পারেন, যে কত পার্সেন্ট ট্যাক্স রাজ্যগুলো পাবে, কত পার্সেন্ট ট্যাক্স তারা পাবে না, এই যে ব্যাপারগুলো আছে এগুলো করতে পারে। তারপর হচ্ছে লিস্ট অফ লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলি, লাইফ অফ লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলি। তাহলে বলাই হচ্ছে যখন এমার্জেন্সি চলবে, দেখুন বাঁদিকে C+S লিখে রেখেছে, এই যে এই কর্নারটাই দেখুন, লাইফের আন্ডারে। তো C+S মানে এটা সেন্ট্রাল আর স্টেট দুটোর ক্ষেত্রে। অর্থাৎ যদি এমার্জেন্সি চলে, তাহলে 1 বছর করে যতবার ইচ্ছা ওই ইয়ে বাড়ানো যাবে, কি বলে, লোকসভার লাইফ বাড়ানো যাবে। তবে এমার্জেন্সি শেষ হলে সেটা 6 মাসের বেশি আর বাড়বে না। আচ্ছা, আর পঞ্চম লোকসভা এই হিসাবে 2 বার তাদের সময় বেড়েছিল, মানে 5 বছর হয়ে গেছিল, তারপরেও 1 বছর করে 2 বছর বেড়েছিল। ঠিক সেরকম ভাবেই রাজ্যের মানে ন্যাশনাল এমার্জেন্সির আন্ডারে রাজ্যের বিধানসভার লাইফও 1 বছর করে বাড়ানো যেতে পারে যতবার ইচ্ছা। তবে ওই যে প্রত্যেক 6 মাসে, মানে কি বলে, এমার্জেন্সি শেষ হলে 6 মাসের বেশি বাড়বে না। মৌলিক অধিকারের ক্ষেত্রে কি প্রভাব রয়েছে? মৌলিক অধিকারের ক্ষেত্রে রয়েছে, দেখুন আর্টিকেল 358-তে বলা হয়েছে, আর্টিকেল 19-এর আন্ডারে যে 6টি অধিকার রয়েছে, কি বলে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, তারপরে ফ্রিডম অফ মুভমেন্ট, হ্যাঁ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ ফরমেশন অফ ইউনিয়ন, এই যে অধিকারগুলো রয়েছে, কোন জায়গায় বসতি স্থাপন করার অধিকার বা যেগুলো আছে, সেগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। 358-এর আন্ডারে যত অধিকার, মানে 19-এর আন্ডারে যে 6খানা অধিকার রয়েছে, সেটা বাতিল হয়ে যাবে আর্টিকেল 358-তে। আচ্ছা, তারপরে আর্টিকেল 359 বলছে, আর্টিকেল 19 ছাড়া অন্যান্য যত ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আছে, সেগুলো সব কটা বাতিল হবে, শুধুমাত্র এক্সেপ্ট 20 and 21। দেখুন লেখা আছে, 20 আর 21 নম্বর ছাড়া সমস্ত অধিকার বাতিল হয়ে যাবে। আচ্ছা, তারপর কালো কালি দিয়ে লিখেছি, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস অফ আর্টিকেল 19 ক্যান নট বি চ্যালেঞ্জড ইন এনি কোর্ট। এই যে
19 নম্বর ধারাটাকা 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে 6টি অধিকার বাতিল হলো, এমার্জেন্সি চলার সময় যে এই যে অধিকারগুলোকে বাতিল হলো বা এর বিরোধী কোনো অধিকার বা আইন নিয়ে আসা হলো, সেটা কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস 19-এর আন্ডারে যে অধিকারগুলো রয়েছে সেগুলো একমাত্র তখনই বাতিল করা যাবে যদি একটা বহিরাগত দেশ থেকে যুদ্ধ হয়ে থাকে, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ওয়ার হয়, তবে ফান্ডামেন্টাল রাইটস 19-এর আন্ডারে ওই 6টি অধিকার বাতিল হবে। আদারওয়াইজ এমনি মানে জাস্ট ন্যাশনাল ইমার্জেন্সি হলো ঠিকই, কিন্তু হয়তো এক্সটার্নাল মানে কি বলে বহিরাগত যুদ্ধের কারণে হলো না, ইন্টারনাল ডিস্টারবেন্সে হলো, সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হবে না। আইনের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, এটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে। আর যেটা আর্টিকেল 359-এর মধ্যে রয়েছে, যে কোনো যে ফান্ডামেন্টাল রাইটস মানে 19 ছাড়া যে আদারওয়াইজ ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ভঙ্গ হলো বা যেগুলোকে বাতিল করা হলো, তার বিরুদ্ধে তো কোর্টে যাওয়া যাবে না, কিন্তু আর্টিকেল 20 আর 21 যদি ভঙ্গ হয়, আর্টিকেল 20 আর 21 তো ডেফিনেটলি ভঙ্গ করা যাবে না। 20 আর 21-এর মধ্যে প্রোটেকশন এগেনস্ট দ্য অফেন্স, আর একটা হচ্ছে রাইট টু লাইফ, 20 আর 21, এই দুটোর ক্ষেত্রে কোর্টে যাওয়া যাবে, সেটা আর্টিকেল 359-এ বলা আছে। সেটাও 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে। তারপরে আমরা দেখি, এবার আমরা রাষ্ট্রপতি শাসন যেটা রাজ্যে হয়, রাজ্যে যখন এমার্জেন্সি জারি করা হবে, সেটাকে তো রাজ্যের এমার্জেন্সি ওরকমভাবে বলা যাবে না, তো তখন সেটাকে বলতে হবে প্রেসিডেন্টস রুল। কারণ কি কি রয়েছে, কেন কি প্রথম হচ্ছে আর্টিকেল 355-তে বলা আছে যে এটা কেন্দ্র সরকারের দায়িত্ব কি, যে প্রতিটা রাজ্যে যেন সংবিধান বর্ণিত নিয়ম অনুযায়ী কাজকর্ম বা শাসন চলছে। যদি সংবিধান বিরোধী বা সংবিধানের যে নিয়মটা নেই কিন্তু রাজ্যে চলছে, সেটা হলে কেন্দ্র সরকার ওই রাজ্যতে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে। অবশ্যই রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি নিজেই জারি করবেন। তো তিনি সেক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে পড়েই নিন যে রাষ্ট্রপতি যদি নিশ্চিত হন রাজ্যের সংবিধান অনুযায়ী শাসন চলছে না, তবে তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এক্ষেত্রে তিনি রাজ্যপালের যে রিপোর্ট আছে সেটা গুরুত্ব দিতেও পারেন, নাও পারেন। এবার আর্টিকেল 365-তে বলা হয়েছে, রাজ্য যদি কেন্দ্র সরকারের কোনো আদেশ মান্য করতে অসমর্থ হয়, সেটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক যেভাবে হোক, তবে রাষ্ট্রপতি মনে করবেন যে এখানে মানে রাজ্যের মধ্যে সংবিধান বর্ণিত নিয়ম অনুযায়ী কাজ চলছে না, সুতরাং এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারি। তারপরে আমরা রদ করার ক্ষেত্রে আসি। রাষ্ট্রপতি রদ করতে পারেন সংসদীয় অনুমোদনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার সংসদীয় অনুমোদনের ব্যাপারটা একটু আমরা দেখি। সংসদে উভয় কক্ষ দ্বারা 2 মাসের মধ্যে অনুমোদন দিতে হবে, যেটা ন্যাশনাল হলে 1 মাস আর রাজ্যের হলে 2 মাস। যদি লোকসভা সেই সময় অধিবেশন না থাকে বা লোকসভা ভঙ্গ হয়ে যায়, তো নতুন লোকসভা যখন হবে তার থেকে 1 মাসের মধ্যে অনুমোদন করতে হবে লোকসভাকে। রাজ্যসভা ইন দ্য মিন টাইম অ্যাপ্রুভ করে দেবে। আর যদি নতুন লোকসভা বসলো কিন্তু অনুমোদন হলো না, তাহলে নতুন লোকসভা বসার দিন থেকে 30 দিন পর্যন্ত এমার্জেন্সি চলবে রাজ্যে, বা এমার্জেন্সি বলতে আমরা যেটা বলবো রাষ্ট্রপতি শাসন। আর যদি অনুমোদন পেয়ে যায় সর্বাধিক মানে একবারে 6 মাস করে চালানো যাবে। দেখুন, যখন ন্যাশনাল ইমার্জেন্সি চলে তখন কিন্তু একবারে 1 বছর চলছে, কিন্তু এই করে। আর এখানে চলছে একবারে প্রত্যেক 6 মাস করে অনুমোদন দিলে 3 বছর টানা চালানো যেতে পারে। আর ন্যাশনাল ইমার্জেন্সি হচ্ছে 1 বছর টানা, আর এই এমার্জেন্সি হচ্ছে 3 বছর টানা, কিন্তু প্রত্যেক 6 মাসে অনুমোদন চায়। আর এই অনুমোদন পার্লামেন্টে কিরকম চাই, সিম্পল মেজরিটি মানে 50% + 1। আর ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু 2/3 মেজরিটি দরকার ছিল, 50% + 1 ছিল, প্লাস 2/3 মেজরিটি দরকার ছিল। এবার যদি কোনো রাজ্যে 1 বছরের বেশি রাষ্ট্রপতি শাসন জারি রাখতে হয়, মানে একবার মানে প্রত্যেক 6 মাস করলো দিয়ে 1 বছর হয়ে গেল, তারপরেও যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে 2খানা শর্ত পূরণ করতে হবে। এক হচ্ছে ওই রাজ্যে বা দেশের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি চলছে, তবে একটা রাজ্যে 1 বছরের বেশি রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে। আর একটা হচ্ছে ইলেকশন কমিশন সার্টিফাই করবে যে ওই রাজ্যে এই মুহূর্তে ভোট করানোর পরিস্থিতি নেই। এই দুটো যদি নিয়ম ফুলফিল হয়, তবে একটা রাজ্যে 1 বছরের বেশি এমার্জেন্সি লাগু করা যেতে পারে। এবার আমরা দেখে নিই রাষ্ট্রপতি শাসনের প্রভাব কি কি হয়। তো দেখুন, রাজ্য সরকার, রাজ্যপাল বা যে কোনো কর্তৃপক্ষের ক্ষমতা রাষ্ট্রপতি নিজের হাতে নিতে পারেন।
তারপরে দেখুন 2 নম্বর পয়েন্টের উপর প্রথমে একটা স্টার দিয়েছি, আর যেটা স্টারটা 4 নম্বর পয়েন্টের শেষে লেখা আছে। 4 নম্বর পয়েন্টের শেষে যে স্টার দিয়ে জায়গাটা লেখা আছে, বিধানসভা লিখিত না, নিলম্বিত মানে সাসপেন্ডেড বা বরখাস্ত যদি হয়, সেক্ষেত্রে বিধানসভার ক্ষমতা সংসদ দ্বারা পরিচালিত হবে। যখন বিধানসভাকে সাসপেন্ড করা হলো বা একদম ডিসমিস বা ডিসলিউশন করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে সেই যে বিধানসভার ক্ষমতা মানে কি, বাজেট পেশ করা, আইন প্রণয়ন করা বা সমস্ত কিছু সংসদের দ্বারা পরিচালিত হবে। এবার ধরুন সংসদের লোকসভার অধিবেশন চলছে না, এবার সেই সময় বাজেট পেশ করার দরকার পড়েছে বা রাজ্যের কনসলিডেট ফান্ড থেকে টাকা তুলতে হবে, তাহলে কে অনুমোদন করবে? রাষ্ট্রপতি করবে। রাষ্ট্রপতি তখন আইন বানাবেন, রাষ্ট্রপতি নিজে বানাতে পারেন বা রাষ্ট্রপতি নিজে রাজ্যপালকে ক্ষমতা দিতে পারেন, রাজ্যপাল চিফ সেক্রেটারিকে ক্ষমতা দিতে পারে। এবার যদি চিফ সেক্রেটারিকে ক্ষমতা দেওয়া হয়, তিনি মনে করেন তিনিই তখন বাজেট পেশ করা, আইন করা সবকিছু তিনি করে দেবেন, যাকে ক্ষমতা দেওয়া হবে সেই করবে। রাষ্ট্রপতি শাসন মানে এই না যে মিলিটারি এসে শাসন করবে। রাষ্ট্রপতি শাসন রাজ্যের মধ্যে মানে হচ্ছে তখন রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোনো মন্ত্রীর কথা শুনবেন না, তারা যেটা নিয়ম সেই অনুযায়ী কাজ করবে। এই হচ্ছে কনসেপ্ট, আদারওয়াইজ কিছু নেই, বাকি সব সমান। আচ্ছা, তারপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট হলো 3 হচ্ছে তিনি সংবিধানে বর্ণিত সমস্ত বিধান এই রাজ্যের ক্ষেত্রে নিলম্বিত করতে পারেন। সংবিধানের রাজ্যকে যে যে সেফগার্ড যা যা সুবিধা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টস রুল হলেই সেই সমস্ত কিছু তিনি বাতিল করতে পারেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বরখাস্ত হতে পারে এবং রাজ্যপাল শাসন করতে পারে। হলো 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে নতুন আইন প্রণীত হবে তা রাষ্ট্রপতি শাসন শেষ হওয়ার পরেও বলবৎ থাকবে। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে যে নতুন নতুন আইনগুলো চালু হচ্ছিল সেগুলো কিন্তু এমার্জেন্সি শেষ হওয়ার পরে শেষ হয়ে যাচ্ছিল, ম্যাক্সিমাম 6 মাস থাকছিল। কিন্তু রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সময় যে যে আইন প্রণয়ন হবে সেটা কেউই করে থাক, সেটা যার হাতে ক্ষমতা দিয়েছিল সেই করেছে, তাহলেও সেটা কিন্তু ততক্ষণ বলবৎ থাকবে। হ্যাঁ, এবার যদি রাজ্য একটা বিধানসভাতে আইন পাস করে বলে যে না আমরা ওই আইন চাই না, বাতিল করে, সেটা আলাদা বিষয়। একমাত্র ওই রাজ্যের হাইকোর্টের ক্ষমতা রাষ্ট্রপতি নিজে হাতে নিতে পারেন না, রাষ্ট্রপতির মানে ওই হাইকোর্টের ক্ষমতা হাইকোর্টেই থাকবে। অর্থাৎ প্রেসিডেন্টস রুল হলেও হাইকোর্টের কাজ হাইকোর্টই করবে। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন যে রাজ্যে জারি হবে তার জন্য কি জুডিশিয়াল রিভিউ হতে পারে, মানে কোর্টে কেস হতে পারে? হ্যাঁ হতে পারে, যেটা আগে ছিল না। 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সুবিধা বা এই সুযোগ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে অনলি কোর্টস ক্যান রিভাইভ এ সাসপেন্ডেড অর ডিসলভ লেজিসলেচার। তার মানে ধরুন কোন একটা জায়গায় আরেকটা মনে রাখতে হবে, প্রেসিডেন্ট রাজ্যের বিধানসভাকে সাসপেন্ড করতে পারে, বরখাস্ত করতে পারে না। পার্লামেন্ট কিন্তু ডিসলভ বা বরখাস্ত করতে পারে। তো যদি এরকম করে ফেলা হয় এবং কোর্টে তো রাজ্য সরকার যাবে, কোর্টে যদি প্রমাণ হলো যে যে কারণে রাজ্যে প্রেসিডেন্টস রুল লাগানো হয়েছে সেগুলো ইনভ্যালিড, সেটা যুক্তিযুক্ত নয়, প্রমাণ করার দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। তো যদি যুক্তিযুক্ত নয় বলে কোর্ট রায় দেয়, তাহলে কি হবে? যে মন্ত্রী বা মন্ত্রিসভা ডিসলিউশন হয়েছিল বা এই যেটা সাসপেন্ড হয়ে গিয়েছিল বিধানসভা, সেটা পুনরায় রিভাইভ হয়ে যাবে। একমাত্র কোর্টই হচ্ছে এমন একটা সংস্থা যে এটাকে রিভাইভ করতে পারে। বাকি কতবার ইম্পোজ করা হয়েছে? 125 বার বা তার বেশি আছে। আগের ছবিটাই আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, দেখুন ওপরে সব থেকে এমার্জেন্সি শব্দটা নিচে ডিক্লারেশন মেড সো ফার। এখানে একটু বড় করি তাহলে বোঝা যাবে। ডিক্লারেশন হচ্ছে 1962, 1971, 1975 3বার আজ পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি লাগানো হয়েছে। 1962টা 1968 অব্দি চলছিল, 71টা 77 আর 75টা 77 অব্দি চলছিল, মানে 71টা চলাকালীনই 75-এর এমার্জেন্সি লাগানো হয়েছিল। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, প্রেসিডেন্টস রুল হলো। এবার ফিনান্সিয়াল এমার্জেন্সিটা বলে দিই। ফিনান্সিয়াল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা তখনই হবে যখন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, হ্যাঁ, বা দেশের সম্মান, এই সমস্ত জিনিসগুলো, মানে আর্থিকভাবে ইনকাম এটা এমন পজিশন হয়ে গেল যে আর সবাইকে হয়তো অসুবিধা হচ্ছে, তখন সেক্ষেত্রে করা যেত। আগে এটা চ্যালেঞ্জ করা যেত না, কিন্তু 44তম সংবিধান সংশোধনী অনুসারে, কারণে দেখুন লেখাই আছে, একটু বড় করে দিই, 44তম সংবিধান সংশোধন অনুসারে এই সিদ্ধান্তকে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে, যেটা ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে। রদ কে করতে পারেন? রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে রদ করতে পারেন, কোনো সংসদীয় অনুমোদনের প্রয়োজন নেই। সংসদ অনুমোদন কতদিনে করবে? 2 মাস। অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি 1 মাস আর ফিনান্সিয়াল আর প্রেসিডেন্টস রুল 2 মাসের মধ্যে। যদি এবার সংসদে তখন অধিবেশন না চলে বা সংসদ ভঙ্গ থাকে, তো সংসদ যখন নতুন অধিবেশন শুরু হবে তার 30 দিনের মধ্যে
তাকে অনুমোদন দিতে হবে। 30 দিনের মধ্যে অনুমোদন যদি না দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এমার্জেন্সি আর চলবে না, যতটুকু ছিল বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার ততক্ষণে রাজ্যসভা যেন অনুমোদন করে এই ব্যাপারটা মনে রাখতে হবে। সংসদের দ্বারা যদি অনুমোদিত হয় তাহলে যতদিন ইচ্ছা চলতে পারে। এখানে যেমন আগের দুটোতে প্রত্যেক 6 মাসের মধ্যে একবার করে পার্লামেন্টের অনুমোদন চায়, মানে এমার্জেন্সি চালানোর জন্য। এখানে কিন্তু সে কোনো অনুমোদন দরকার নেই, যত ইচ্ছা চলতেই পারে। আর এটা সিম্পল মেজরিটি, পার্লামেন্টে উভয় কক্ষে পাস করতে হবে সিম্পল মেজরিটির মাধ্যমে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। আচ্ছা, তারপরে প্রভাবগুলো আমরা একটু দেখে নিই। ফিনান্সিয়াল এমার্জেন্সির প্রভাব কি আছে? কেন্দ্র রাজ্যগুলিকে ক্যানন অফ ফিনান্সিয়াল প্রপার্টি পালনের নির্দেশ দিতে পারে। মানে হয়তো আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো সুতরাং একটু কম খরচ করা বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এমন কিছু এটা নয়। যে কোনো শ্রেণীর সরকারি কর্মচারীদের মাইনে হ্রাস করার কথা বলা যেতে পারে। রাজ্যের বাজেট বা মানি বিল, যেটা হয়তো ওই রাজ্যের যেটা আছে ওই যে বিধানসভা দিয়ে পাস হয়েছে, সেটা পাস হয়ে গেলে তারা কনসলিডেটেড ফান্ড থেকে তো টাকা তুলবে, সেটা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাজ্যপাল রিজার্ভ রাখতে পারেন যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলবে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের মাইনেও কম হয়ে যেতে পারে। তাহলে আজ পর্যন্ত ভারতবর্ষে একবারও ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়নি। তো এই হচ্ছে টোটাল ক্লাসটা এমার্জেন্সি সিচুয়েশনের ব্যাপারের উপরে। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি আমাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করে জানতে চাইতে পারেন, আমি নিশ্চয়ই বলে দেবো। ভিডিওটা এটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।